হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে এমন একটি ঘটনা তোমাদের শোনাবো। ঘটনাটা তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। আমি সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হওনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, সবাইকে বলবো, ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক করো। একদম শেষে গিয়ে কমেন্ট করতে ভুলো না। আচ্ছা, ঘটনায় যাওয়ার আগে বলি, তোমরা সবাই জানো আমার শরীরটা কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো কোনো কোনো কথা হয়তো উচ্চারণে ভুল শুনতে পারো। আসলে বুঝতেই পারছো, একদম গলাটা বসে আছে। তাহলে চলো এবার ঘটনায় যাই। দেবজ্যোতি আমাদেরকে ঘটনাটা পাঠায়। দেবজ্যোতি ভাই বলে, দিদি ভাই, আমার বাড়ি নামখানা, আমার নাম দেবজ্যোতি মান্না। আমি তোমাকে আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া, আমার ছোট মামার সাথে। আর এই ঘটনাটা কয়েক বছর আগে ঘটে। আমার ছোট মামা শিয়ালদায় সপ্তাহে 2 দিন করে যেত, কারণ ছোট মামাদের একটি শিয়ালদায় দোকান ছিল, যেই দোকানে কিছু লেবার কারিগর তারাই দোকানটা চালাতো। আমার ছোট মামা গিয়ে ওখান থেকে শুধু পুরো সপ্তাহের হিসাবটা করে টাকা নিয়ে আসতো। এরমভাবেই শিয়ালদায় কিন্তু দোকানটা চলতো। কিন্তু যেই তনিক ওই যে দোকানের পুরো বিজনেসটার দায়িত্ব ছিল আমার বড় মামা, কিন্তু আমার বড় মামা কোনো কারণবশত তার শ্বশুর বাড়িতে থাকতো। শ্বশুর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। তো শ্বশুর বাড়ি থেকে প্রত্যেক দিন বা সপ্তাহে শিয়ালদা আসা ওনার পক্ষে সম্ভব ছিল না, কারণ যে বড় মামা, সেই বড় মামার কিন্তু পায়ের অবস্থা ভালো ছিল না। আমাদের দেবজ্যোতি বলে যে, দিদি ভাই, এই যে ঘটনাটা আমার মামার সাথে ঘটে, আমার মামা এমনি কোনো কাজকর্ম করতো না, কারণ আমার মামা খুব রোগাটে আর পড়াশোনাও সেরকম মেধাবী ছিলেন না। বাড়িতে প্রায়শই দিদার কাছে অনেক মার খেত, বড় বয়সেও মার খেত। তারপর সবাই বাড়িতে মামারা ছিল, তারা মানে খুব খারাপ ব্যবহার করতো, যে মেজো মামা, তার বউ, মেজো মামা সবাই। তো যেই তনিক কোনো কাজ করতো না ছোট মামা, তার জন্য আমার যে দিদা খুব দাপটে মহিলা ছিলেন, উনি আমার ছোট মামাকে আগাগোড়াই খুব একটা পছন্দ করতো না। তাই বড় মামা যখন শ্বশুর বাড়ি চলে যায়, সব ছেড়ে বাড়িতে এক প্রকার অশান্তি ঝামেলার জন্যই চলে যায়, তখন আমার দিদা সবসময় বলতো যে, তুই যাবি, তোর দায়িত্ব, তুই বেকার ঘরে বসে বসে খাস, কোনো কাজকর্ম করিস না, এত বড় ছেলে, তোর তো জীবনে কোনোদিন বিয়ে শাদী হবে না, তুই সপ্তাহে 2 দিন করে গিয়ে যত হিসাব সব কিন্তু নিয়ে আসবি, টাকা ঠিক মতো হিসাব করে আনবি, নালে মেরে তোর পিঠের ছাল গুটিয়ে দেবো। মামা কিন্তু তখন বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছে, 20-21 বছর বয়স। ও দেবজ্যোতি বলে, দিদি ভাই, আমার মামা এরকম একদিন বুধবার ছিল, আমার মামা শিয়ালদা যাবে বলে নামখানা স্টেশনে যখন আসে, তখন এমনিতে তো সাউথের ট্রেন, বুঝতে পারছো, প্রচুর ভিড় হয়। কিন্তু এবার নামখানাতে যদিও খুব একটা ভিড় না হলেও, তবুও যেহেতু নামখানায় কিছু ট্যুরিস্ট স্পটস আছে, ওখান থেকে নেমে যাওয়ার জন্য প্রায় কিন্তু ওই বুধবার শুক্রবারগুলো ভিড় হতো। ছোট মামা একদিন এসে যখন প্ল্যাটফর্মে ওঠে, তখন দেখে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মামা খুব হতাশা হয়ে বসে আছে, ট্রেন কখন আসবে। 10টা 25-এর ট্রেন ছিল নামখানা থেকে শিয়ালদা। মামা অপেক্ষা করছে ট্রেনের জন্য। ঠিক সেই মুহূর্তে মামা যে প্ল্যাটফর্মে একটি জায়গায় বসে আছে, তো ওখানে মামার পাশে আরও কয়েকজন যাত্রী, যারা কলকাতায় আসবে, শিয়ালদায়, তারাও ট্রেন ধরার জন্য বসে আছে। তো মামা লক্ষ্য করে একটি ছেলে, মামারই বয়সী হবে, মামাকে এসে ইশারা করে দূর থেকে দাঁড়িয়ে হাত দিয়ে ডাকছে। তো মামা জিনিসটা লক্ষ্য করে, মামা অন্যমনস্ক হয়ে আবার চারপাশে দেখতে থাকে যে হয়তো ছেলেটা অন্য কাউকে ডাকছে, হয়তো ওর কোনো পরিবার বা পরিবারের লোকজন এখানে আছে, তাদেরকে ডাকছে।
তো মামা বারবার ছেলেটার দিকে তাকাতে থাকে। ছেলেটা কিন্তু একটা পাওয়ার এগিয়ে না এসে অনেকটা দূরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মামাকে ডাকতে থাকে। মামা যখন চারপাশে চোখ ঘুরিয়ে দেখে যে না, কাউকে তো ডাকছে না, কেউ তো ছেলেটাকে দেখছে না, তাহলে কি ছেলেটা আমাকে ইশারা করে ডাকছে? তখন ছেলেটির দিকে মামা তাকিয়ে বলে, আমাকে ডাকছো? তখন ছেলেটা ইশারায় মামাকে এরম করে ডাকে। মামা তখন উঠে ছেলেটার কাছে যায়। ট্রেন ঢুকতে তখনও 5 মিনিট বাকি আছে, 10টা 20 তখন। তখন আমার ছোট মামা কাছে যেতে ছেলেটি বলে যে তোমার নাম কি? তখন আমার মামা তাকে নামটা বলে। মামার এখানে একটা কাল্পনিক নাম দিলাম, রানা মান্না। তখন মামা বলল যে আমার নাম হচ্ছে রানা। তখন ছেলেটি বলল যে আচ্ছা দাদা, তুমি আমাকে একটু চা খাওয়াতে পারবে? আমি কিছু খাইনি সকাল দিয়ে। তখন আমার ছোট মামা বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, চলো, তুমি তো আমার সমবয়সী হবে, তোমার নাম কি? তখন ছেলেটা বলে, আমার নাম আকাশ। বলল ঠিক আছে, চলো আকাশ, তোমাকে আমি চা খাওয়াচ্ছি। তো চা আর বিস্কুট নিয়ে ছেলেটাকে কিন্তু খেতে দেয়। যখন চা আর বিস্কুট ছেলেটার হাতে দেয়, তখন ছেলেটা বলে যে তুমি ওই রাখার যে জায়গাটা থাকে চায়ের দোকানে, বলে তুমি এখানটা রাখো, আমি খাচ্ছি। বলে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেখে ট্রেন ঢুকছে। তখন আমার ছোট মামা ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ছেলেটাকে, মানে যখন দৌড়াতে দৌড়াতে আসছে, ছেলেটাকে পেছন ঘুরে বলে যে আকাশ, অন্য কোনো দিন দেখা হবে, আমাকে এখন শিয়ালদা যেতে হবে, আমি চলে গেলাম। ছেলেটা তখন দাঁড়িয়ে আমার ছোট মামাকে টাটা দেয়। তখন ছোট মামা দৌড়ে এসে ট্রেনে উঠে যায়। রীতিমতো ট্রেন ওখান থেকে ছাড়ে নামখানা থেকে। নামখানা থেকে ট্রেনটা যখন ছাড়ে তখন ঠিক ঘড়িতে 10:30 বাজে। ওখান থেকে ট্রেন যখন এসে পৌঁছয় তখন ট্রেনটা একটু লেট থাকার কারণে শিয়ালদা প্ল্যাটফর্মে 19 নম্বরে ট্রেনটি এসে দাঁড়ায়। তখন মোটামুটি সময় 1টার কাছাকাছি। কারণ শিয়ালদা প্ল্যাটফর্মের মধ্যে বড় বড় তখন ঘড়ি ঝুলতো, যাতে টাইম খুব ভালো মতো বোঝা যেত। এখন তো ডিজিটাল হয়ে গেছে, তখন কিন্তু ছিল না। তো ছোট মামা নেবে নিজের মতো চলে যায় দোকানের উদ্দেশ্যে। যেরকম সপ্তাহের কাজ সেরকম পুরো সপ্তাহের হিসাব মিটিয়ে টাকা নিয়ে বাড়ি আসে। এরকম করে বেশ কয়েকবার যাতায়াত করতে করতে মামা যখন পরের সপ্তাহে ছোট মামা আবার শুক্রবারে যখন যায়, মানে একদিন পর, কারণ মালপত্র আনার থাকতো, যার জন্য একদিন হিসাব আনতো আর একদিন টাকা মালপত্র এনে দিয়ে সব গুছিয়ে নিয়ে আসতো। শুক্রবার দিন যখন যায় তখন মামা প্ল্যাটফর্মে নামখানায় বসে ভাবছে যে আজকে তো ছেলেটার সাথে দেখা হলো না, ওকে তো বলেছিলাম, কিন্তু আমি তো শুক্রবার মনে হয় ওকে বলিনি, তাহলে হয়তো ছেলেটা আসতো আকাশ। মামা যখন বসে ভাবছে, সেদিনকে কিন্তু শুক্রবার প্ল্যাটফর্ম অনেকটা ফাঁকা। মামা ভাবলো যে এখন তো ট্রেন ঢুকতে অনেকটা দেরি আছে, আমি পা তুলে বাবু হয়ে বসে থাকি। তো সত্যি কথা বলতে ছোট মামার মনের মধ্যে খুব অশান্তি চলতো, কারণ যার মা মানে সন্তানকে দেখতেই পারে না, ছোটবেলা দিয়েই ছোট মামাকে মানে দিদন অবহেলা করত, সেখানে মামার মনে চাপা একটা কষ্ট সবসময় কাজ করত। মামা বসে আছে, হঠাৎ করে সেই আকাশ বলে ছেলেটা মামার পেছন দিক থেকে এসে মামাকে বলে, এই রানা। তখন আমার মামা ছোট মামার দেখে বলছে, আরে আকাশ ভাই, তুই এসছিস, বস এখানে, আমি জানিস তোর কথা মনে মনে ভাবছিলাম, তোর বাড়ি কোথায় রে? তখন বলে, আমার বাড়ি এখানেই। তো বলছে, আচ্ছা আচ্ছা, তো তুই এই হঠাৎ পড়াশোনা করিস না, তুই কি কোনো জায়গায় কাজ করিস, কোথাও যাবি? মামা ভেবেছে হয়তো ও ট্রেনে করে কোনো জায়গায় যায় বা স্টেশনের আশেপাশে কোনো জায়গায় নামখানায় কাজ করে। তখন ছেলেটি বলে যে না, আমি কোনো জায়গায় কাজ করি না, আমি কাজের জন্য চেষ্টা করছি। তো বলছে, তুই তো এত সুন্দর জামা কাপড় পরে আছিস, তোকে দেখে মনে হচ্ছে যে তুই কোনো জায়গায় হয়তো ইন্টারভিউ দিতে যাবি বা কোনো ভালো অফিসে চাকরি করিস। ছেলেটি কিন্তু খুব সুন্দর জামা কাপড়, কোট টাই সব পরে থাকে, আকাশ বলে ছেলেটা প্রথম দিনও কিন্তু পরেছিল। তখন রানাকে বলে আকাশ, না রে রানা, আমি কোথাও কাজ করি না, আমি কাজের জন্য ট্রাই করছি, দেখি কি হয়।
তো তখন অনেকটা সময় থাকার জন্য পাশে যখন আকাশ বসে, তখন রানা জিজ্ঞেস করে যে, আচ্ছা আকাশ, তোর বাড়িতে কে কে আছে? বলে, আমার মা আছে, আমার একটা বোন আছে। বলে, তোর বাবা নেই? বলছে, না। তখন ও ঘুরিয়ে রানাকে জিজ্ঞেস করে যে, রানা, তোর বাড়িতে কে আছে? তখন রানাও সবটা বলে। তখন রানা বলতে বলতে, যে তুমি ট্রেনটা ঢুকতে অনেকটা লেট হচ্ছে, সময় হয়নি তখন। তো তখন আকাশ মানে রানার দিকে একভাবে তাকিয়ে থাকে। তখন রানা বারবার ওকে না, মানে একটু অন্যমনস্ক হতে চায় যে, তুই আমার দিকে দেখিস না, কেন দেখছিস? সেটা মনে মনে ও ভাবছে। আর রানা মানে ছোট মামা এটাই ভাবছে যে, ছেলেটি আকাশ আমার দিকে এরকম করে কেন দেখছে, কেন দেখছে? ও কিছু কি বলবে, কি কি টাকা টাকা চাইবে আমার কাছ দিয়ে বলে? তখন আমার ছোট মামা পকেটে হাত দিচ্ছে যে, আমার কাছে তো টাকা নেই, আমি তো কোনো রকমের শিয়ালদায় যাই, তারপরে দোকানে গিয়ে খাই, টাকা নিয়ে আসি, আমার কাছে তো কোনো টাকা নেই, আমাকে তো বাড়ি দিয়ে কোনো টাকা দেয় না, আমি কাজও করি না। এই সময় হঠাৎ করে আকাশ রানাকে বলল যে, রানা, একটা কথা বলবো। তো তখন রানা বলে আকাশকে, হ্যাঁ আকাশ বল। তখন আকাশ বলছে, তোর মনে অনেক চাপা কষ্ট আছে না, তোকে দেখে বোঝা যায়। তখন রানা মানে ছোট মামা আকাশকে বলে, না না, কোথায় কষ্ট, না তো, আমি তো ভালো আছি, এত বড় ছেলে, আমি তো ভালোই আছি, বাড়িতে খাই দাই। তখন আকাশ বলে ছেলেটা বলে, জানিস, আমি তোকে আজকে আমার একটা কথা বলবো। তখন ওই যে প্ল্যাটফর্মে যে ঘড়িগুলো থাকে, তো নামখানা স্টেশনে, ও দেখে তখন বলছে ছোট মামা যে, আজকে বলবি আকাশ, ট্রেন তো চলে আসবে, তাও হাতে 10 মিনিট আছে। তখন আকাশ বলছে, 10 মিনিটে তোকে আমি বলতে পারবো, আমার সমস্যাটা তুই শোন। জানিস তো, মনের মতো কাউকে পাই না যে আমার মনের কষ্ট বলবো, আজকে তোকে বলবো। তোরও মনে অনেক কষ্ট আছে, তুই তো আমাকে বললি না, আমার কষ্টটা শুনে যদি তুই তোর কষ্টর সাথে মিল পাস, তাহলে কিন্তু বলিস ভাই। দুজনের মধ্যে কথা হচ্ছে, ছোট মামা আর আকাশ। তখন আকাশ ছোট মামাকে বলতে শুরু করে যে, আমার বাড়িতে আমার মা হচ্ছে সৎ মা, আমাকে রাত দিন খোঁটা দেয়, আমাকে খেতে দেয় না, আমাকে খুব ছোট বড় কথা বলে, জুতো দিয়ে মারে, লাঠি দিয়ে মারে, আমাকে সকাল থেকে কিচ্ছু খেতে দেয় না। আমি ঘুরতে 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 যখন সন্ধে নাবে, তখন আমি বাড়ি যাই, কারণ যতটা সময় পারি আমি বাইরে থাকি। যখন আমি বাড়ি যাই, তখন আমি দেখি যে আমার জন্য একটা থালার মধ্যে অল্প সামান্য এই কটা ভাত আর ডালও দেয় না। নিজেরা কিন্তু মাছ খায়, মাংস খায়, সৎমা তো। আমাকে আলু মাখা, কোনো সময় আলু সেদ্ধ, কোনো সময় শুধু ডাল দিয়ে ভাত। তাও জানিস, ভাতগুলো দেখলে মনে হয় হয়তো নিজেরা খেতে পারিনি, সেই ভাতগুলো আমার জন্য রেখেছে। মানে ধর, বাড়িতে অনেক বাড়িতে দেখবি পোষ্যদের দেয়, বিড়াল কুকুর, তাদেরও মনে হয় তাদের বাড়ির যারা মালিক থাকে তারা খুব ভালো করে খেতে দেয়, আমাকে তার থেকেও খুব খারাপ ব্যবহার করে। শুধু আমার সৎমা আমাকে বলে, বড় হয়েছিস, কাজ করতে পারিস না, কাজ করতে পারিস না। আমি কাজের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কাজ পাচ্ছি না রে। তখন আমার ছোট মামা ভাবছে, কি, এ তো পুরো আমার জীবনের কথা বলছে, শুধু ওর সৎ মা আমার আপন মা, কিন্তু ওর তো সৎ মা ওর সাথে এরকম করে, কিন্তু আমার আপন মা আমার সাথে এরকম করে। তখন আকাশ বলছে, এই রানা, তুই কি ভাবছিস মনে মনে ভাই, আমার মতো কি তোরও কষ্টের জীবন? এই বলতে বলতে সাথে সাথে ট্রেনের কিন্তু হর্নটা শুনতে পায়, যে ট্রেন হর্ন দিচ্ছে। তখন বলছে যে, ছোট মামা, এই আবার ট্রেন এসে গেছে, আমি না আবার বুধবারে দেখা করব, সেদিন বাকি কথাটা হবে। তবে আকাশ, তুই কি আমার কাছ দিয়ে আজকে কিছু খাবি? তাহলে বল, আমি তোকে 10টা টাকা দিচ্ছি। তখন বলছে যে, না না, 10 টাকা আমার লাগবে না, আমি খেলে তোর কাছ দিয়ে আগেই চাইতাম, তুই যা, শিয়ালদায় যা, ভালো মতো ফিরে আয়, আমরা বুধবারে দেখা করব, একটু আগে আসবি। তখন আমার ছোট মামা বলে, ঠিক আছে। এইবার সেই দিনের পর থেকে ছোট মামার
ওই আকাশের প্রতি একটা মায়া, স্নেহ, একটা ভালোবাসার টান আলাদাভাবেই একটা মানে মনের মধ্যে জন্মে যায়। কারণ রানা মানে যে ছোট মামা, সেও তো একই প্রতীক। তার জীবনের কষ্টটাও কোনো কম অংশে না, কিন্তু আরো বলা যায় আকাশের থেকে অধিক। কারণ আকাশের মা হচ্ছে সৎ মা, কিন্তু আমার যে ছোট মামা, তার মা তো নিজের আপন মা। তাহলে পারে কি করে এরম করতে পারে? যাকগে, হয়তো আমার ছোট মামাকে গালিগালাজ করে, হয়তো ঝেঁটা জুতো দিয়ে মারে না, কিন্তু ওই যে আকাশ, ওর সৎ মা, ওকে কিন্তু মারে। এইটাই যা মিল নেই। তাছাড়া কি আছে? গায়ে মারলেই কি আর মারা হয়? মুখে বললেও তো মনে অনেক জোরেই মারা হয়, যেটা বোঝা যায় না। তো যাই হোক, রানা মানে ছোট মামা তো চলে যায় শিয়ালদায় সেই দিনও। তারপর শিয়ালদা দিয়ে যখন তারা মানে শিয়ালদায় চলে যায়, শিয়ালদা দিয়ে রাতের বেলা আবারও প্রত্যেকটা সপ্তাহের মতো বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে মানে আমার দিদনের কাছে আমার ছোট মামা সেদিনকে মার খায়। যখন মার খায় তখন ছোট মামা খুব কষ্ট হয়, আর তখন আকাশের কথা ভাবছে, আর মনে মনে ভাবছে যে আজকেই ভাবছিলাম যে আকাশ তো তার সৎ মায়ের কাছে মার খায়, কিন্তু আমি আমার মায়ের কাছে মার খাই না। আজকে আমি মারও খেলাম, কিছুই কারণ নেই। কিন্তু ওই যে মেজো মামার যে বাচ্চাগুলো ঘরে কাদা কাদা করেছে, আর মার খেলো হচ্ছে রানা মামা। এরকম করে রানা মামার জীবনটা কাটতে থাকে। হঠাৎ একদিন রানা মামা গিয়ে আবারও বসে রয়েছে একটু আগে, কারণ আকাশের জীবনের ওর যে কষ্টের কথাগুলো শুনতে হবে বলে রেখেছিল, কথা দিয়েছিল যে আগামী সপ্তাহের আমি তাড়াতাড়ি আসবো। সেরকমভাবেই কিন্তু ছোট মামা গিয়ে বসে আছে। কিন্তু সেই ছেলেটি একটু দেরি করে আসে, মানে আকাশ। তখন ছোট মামা বলে যে কি ব্যাপার আকাশ, আমাকে তুমি আসতে বললে আগে, আর তুমি আজকে দেরি করে এলে। তখন আকাশ বলে, এ মা, তুই তুই করে কথা বলতে বলতে তুমি কেন হঠাৎ? তখন বলে যে না, তোমার আর আমার জীবনের অভিজ্ঞতা, বেদনা, কষ্ট দুজনের অনেকটাই এক। তুমি মার খাও বলেছিলে সেদিন তোমার সৎ মায়ের কাছে, আমি আমার আপন মায়ের কাছে মার খাই। এই কথা বলতে তখন আকাশ বলে যে সত্যি আমি অনেক চাকরির জন্য চেষ্টা করি, কিন্তু কি করব বলো, চাকরি তো আর বললেই পাওয়া যায় না। রানা মামা মানে ছোট মামা বলে, দেখো, তুমি যদি ছোটোখাটো কোনো চাকরি করতে চাও তাহলে কিন্তু তোমাকে আমি শিয়ালদায় চাকরি করে দিতে পারি, বা কোনো ভালো দোকানে, ভালো চাকরি দোকানে তোমাকে কাপ প্লেট গ্লাস এঁঠো কিচ্ছু ধুতে হবে না, তুলতে হবে না। তুমি ভালো জায়গায় কাজ করবে, ভালো টাকাও পাবে, আমি কিন্তু করে দিতে পারি। তখন আকাশ বলে যে না, আমার আর কাজের দরকার নেই, তোমাকে আজকে আমি একটা জিনিস দেবো। তখন ছোট মামা বলে, আজকে তুমি কেন তুমি করে বলছো? তখন বলে, আমি যখন আসলাম তুমি তো আমাকে সম্মান দিয়ে তুমি বললে, এতদিন তো ভাইয়ের মতো তুই বলতে, আজকে তো পর করে দিলে। তখন ছোট মামা বলে, আচ্ছা ঠিক আছে আকাশ, তোকে আমি তুই বলবো, তুইও আমাকে কিন্তু রানা তুই বলেই ডাকবি। তো যাই হোক, দুজনে তুই তুই করেই কথা বলছে, খুব আপন বন্ধু বা ভাইয়ের মতো, খুব ক্লোজ ফ্রেন্ড। হঠাৎ আকাশ পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে ছোট মামার হাতে দেয়। ছোট মামা তখন বলল, ডায়েরিতে কি আছে? বলল, ডায়েরিটা তুই রাখ, এই ডায়েরিতে অনেক কিছু আছে, তুই তোর কাছে রেখে দে। বলতে বলতে সেই দিনও কিন্তু একদম শেষ সময় ট্রেনটা ঢুকে যায় শিয়ালদা যাবার। ছোট মামা ট্রেনে উঠে যায়, আর ছোট মামা ওর দিকে তাকিয়ে ওকে টাটা দিতে থাকে, আর আকাশও কিন্তু দাঁড়িয়ে ওকে টাটা দিতে থাকে। সেই দিনই ছিল ওদের কিন্তু শেষ দেখা, সেটা কিন্তু আমার ছোট মামা জানতো না। ডায়েরিটা পকেটে রেখে দেয়, ফিরে আসে বাড়ি। পরের দিন সকালবেলা ছোট মামা বাড়ির পাশে একটি মাঠে বসে আছে, বাচ্চারা খেলা করছে। তো ভাবলো, আরে আকাশ তো আমাকে একটা ডায়েরি দিয়েছিল, দেখি তো ডায়েরিতে কি আছে। বাড়িতে ছুটে গিয়ে প্যান্টের পকেট থেকে ডায়েরিটা বের করে, পড়ে তখন দেখে ডায়েরির মধ্যে যা লেখা আছে সেটা পড়ে ও পুরো স্তম্ভ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মানে
ওর চেতনা থাকতেও চেতনা নেই, কারণ সেই ডায়েরির পাতায় লেখা রয়েছে, আমার নাম আকাশ ধর, আমার বাড়ি নামখানাতেই, স্টেশনের পাশে। আমার বাড়ির অত্যাচার, আমার সৎ মায়ের অত্যাচারে আমি কাজ অনেক খুঁজেছি। আমি মানে কাজ খুঁজে 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 যখন কোনো কাজ আমি পাইনি, তখন আমি নিজে আত্মহত্যা করি। এই কথা যখন দেখে, আর প্রতি কটা পাতার উপরে ডায়েরির ডেট লেখা ছিল, তখন দেখে 7 মাস আগে আকাশ মারা গেছে। আকাশ ধর তখন সাথে সাথে জামা প্যান্ট পরে ছুটতে ছুটতে নামখানা স্টেশনে আসে। যখন আসে তখন এসেও দিশাহারা খুঁজছে আকাশকে। আকাশ কি কোনো ফাসলামি করলো? হ্যাঁ, হতেই পারে না। আকাশ যদি মারা যায় তাহলে আমার সাথে কথা বলে কি করে? এটা তো হতেই পারে না। অনেকক্ষণ ধরে বসে থাকে, বসে বসে ভাবছে কি করব। তারপর হঠাৎ ও ছুটতে ছুটতে যায় জিআরপির কাছে। যখন যায় তখন গিয়ে ওর যে ডায়েরিটা ছোট মামাকে দেয়, তার মধ্যে ওর একটা ফটো লাগানো ছিল। তখন দেখায় যখন জিআরপিএফকে, তখন তারা বলে যে হ্যাঁ, এই ছেলেটা 6-7 মাস আগে সুসাইড করেছিল, নামখানা প্ল্যাটফর্মে সুসাইড করে, এ মারা গেছে। কিন্তু ছোট মামা আমার সবাইকে বোঝাতে চায় যে এটা কি করে সম্ভব, ও তো আমার সাথে দেখা করতো, কথা বলতো, এটা কি করে হয়। কিন্তু জিআরপিএফ যারা থাকেন নামখানা স্টেশনে, তখন ওনারা বলেন যে না ভাই, এটা হতে পারে না, কারণ এই ছেলেটা মারা গেছে, আমাদের কাছে রেকর্ড আছে। আর যখন ছোট মামা বলে যে এরকম পোশাক পরেছিল, তখন জিআরপিএফ এটাও জানান যে হ্যাঁ, যখন ও মারা যান তখন ও এরকমই কোট টাই, মানে ভালো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যেরকম পোশাক পরে, সেম পোশাকই পরেছিল। এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব ঘটনা। তোমাদের শোনালাম, কেমন লাগলো বলো। আমার গলার অবস্থা খুবই খারাপ। যদি ভালো থাকে আমি অবশ্যই কালকে রাতে ঘটনা দেবো, নালে আমি কিন্তু ঘটনা এখন দেবো না। কারণ তোমরা বুঝতে পারছো আমি কতটা কষ্ট করে আজকে রেকর্ড করলাম। হ্যাঁ, তোমাদের কাছে প্রমাণ রইল যে তোমরা বুঝতে পারবে যে হট করে ঘটনা না দিলে দিদিভাই বন্ধ করে দিল বা কিছু। আমি খুব কষ্টে আজকে রেকর্ডটা করলাম। যাই হোক, তোমাদের নাম বলে আজকে ঘটনাটা শেষ করব। চলো, আমি একটা কথা বলবো। আমাদের বাবলি মল্লিক বোন, ও খুব রাগ করে আমাকে বলছে, দিদিভাই তুমি আমার কমেন্ট কেন পড়ো না? আজকে আমি তোমাদের সামনে বলছি, তোমরা তো অনেকেই কমেন্ট করো, আমি কি সবার কমেন্ট পড়ি বলো তো? ও বলছে, দিদিভাই তোমার কি আমার কমেন্ট ভালো লাগে না? ও কিন্তু আজকেও কমেন্ট করেছে, আজকের কমেন্ট আমি পড়বো। একদম পাগলি একটা। আচ্ছা, প্রথম নেহা মাইতি কমেন্ট করেছো, তারপরে অনুপম বিশ্বাস, পাপ্পু দে, অনুপম বিশ্বাস, পাপ্পু দে, রূপা দে, সুদীপ্ত ব্যানার্জি, নৌবান ভাই, নীলিমা সিংহ, লক্ষ্মী ভট্টাচারিয়া, শুভঙ্কর ঘোড়ই, উদিতা দি, কিষাণু মান্না, সুপর্ণা দি, মাহি রয়, বনানী কর্মকার দিদিভাই, মামুনি হালদার, অভিরূপ সর্দার, হোয়াইট কিং বনু, পরপর দুটো কমেন্ট করেছো, গার্গী মজুমদার, আব্দুল হক ভাই, পিন্টু ঘোষ, পায়েল রয়, এসকে কারিম দাদা ভাই, টুকু সাবারওয়াল। আচ্ছা, তারপর টিনা ঘোষ, টুকাই বেরা, রাজা মল্লিক, মৌ রয়, অ্যাঞ্জেলিনা সোরেন, স্বপ্না বাজাল দিদিভাই, বনানী কর্মকার, অরূপ বিশ্বাস, হোয়াইট কিং বনু, বনানী কর্মকার, মাহি রয়, মাই সিম্পল ভিলেজ লাইফ আদিতি, শম্পা মিনি কিচেন, জয়ন্ত চ্যাটার্জি, টুকু সাবারওয়াল। আচ্ছা, বর্ষা সরকার, পঙ্কজ দাস, মন্টু গায়েন, বর্ষা সরকার, সুমনা ভট্টাচারিয়া। এবার আমি পড়ছি বাবলি মল্লিক, যার এত অভিমান, ওর আজকে আমি কমেন্টটা পড়ছি। আচ্ছা, টি শার্টটা খুব সুইট দেখাচ্ছে দিদিভাই তোমায়,
তোমার সত্যি সাহসের জন্য স্যালুট জানাই গো। মিষ্টি দিদিভাই, খুব সুইট দেখাচ্ছে তোমায়, সাথে দেখো কতগুলো হার্ট দিয়েছে। আচ্ছা বাবলি, খুশি তো? অভিমান করেছিল, অভিমান করে আমাকে লিখেছে। আচ্ছা, জয়ন্ত চ্যাটার্জি, তারপরে চুমকি বিশ্বাস, রেশমি ভট্টাচার্য, পায়েল মণ্ডল, বনশ্রী দে, স্বর্ণালী ব্যানার্জি, পরপর দুটো কমেন্ট করেছো, 3টে 4টে 5টা 6টা 7টা। ও মাই গড, সব থেকে সেরা আজকের বেশি কমেন্ট করেছে স্বর্ণালী ব্যানার্জি। প্যান্থার গেমিং ওয়াইটি, সুজাতা দাস, মৌমিতা দাস, টুকাই বেরা দিদি ভাই, রেখা অধিকারী দিদি ভাই, রাজীব জয়সওয়াল, কৃষ্ণা মুখার্জি দিদি ভাই, পরপর দুটো কমেন্ট করেছো। অমৃতা সরকার, টি শার্টটা তারিফ সবাই করেছো, আমার করুনি তোমরা। সঙ্গীতা দিদিভাই, সোমা দাস পরিবার থেকে সঙ্গীতা দিদিভাই, তারপরে হচ্ছে বুবু, বুবু রয় চৌধুরী, অনেকদিন পর কমেন্ট করেছো, কেমন আছো জানিও বুবু। আর রত্না সরকার, দীপ, জয়শ্রী ঘোষ দিদিভাই, শ্রৃঙ্খা বণিক, চন্দনা গোপে দিদিভাই, শ্বেতা সাউ, দুটো 3টে 4টে কমেন্ট করেছো। কাবেরী দত্ত, খুব সুন্দর একটা ঘটনা পাঠিয়েছো, ঘটনাটা পড়বো কিন্তু সাথে থাকো, নামগুলো বলেনি। গৌরী দে, তারপরে নিবেদিতা কর, গৌতম রয়। আচ্ছা, সবার নাম তো বললাম। আমাদের কাবেরীদির একটা ঘটনা আছে, ঘটনাটা আমি আজকে পড়ছি, শোনো। ভাঙা ভাঙা গলা নিয়ে একদম গলা বসে গেছে। কাবেরী দত্ত, বাংলাদেশ থেকে কাবেরী দত্ত, শুনছি, বহুদিন পর লিখছি, কেমন আছো সোনা? তুমি তো দিদিভাই দেখতেই পাচ্ছ সামনে আছি। তোমাদের আজকের কাহিনীটা সত্যি গায়ে কাটা দেবার মতনই। বাবলি ওর জমিতে যে সাদা কঙ্কালের অবয়ব দেখেছিল, সম্ভবত সেটা কোনো জিন ছিল, যা পরবর্তীতে হাইওয়েতে ওদের পিছু নিয়েছিল। একদমই ঠিক। ঈশ্বরকে ধন্যবাদ যে বাড়ি ফিরে ওদের কোনো আর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি। একবার চিটাগাং হাইওয়ে দিয়ে আমরা ঢাকার দিকে ফিরছিলাম, এটা হচ্ছে দিদিভাইয়ের নিজের এক্সপিরিয়েন্স। আগের দিন একটা বিয়ে ছিল, তাই সারা রাত ঘুমাইনি। গাড়িতে আমি আর আমার 10 বছরের মেয়ে। আদো ঘুম জাগরণের মধ্যে ছিলাম, আর আমার হাজবেন্ড ড্রাইভ করছিল। হঠাৎ প্রচণ্ড হার্ট ব্রেকে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম আমাদের গাড়ি প্রায় হাইওয়ের কিনারায় চলে গেছে, নিচে খাদ। আর আমার হাজবেন্ড প্রাণপণে গাড়িটাকে সোজা করতে চাইছে। আমার মাথাটা বাম দিকের গ্লাসে প্রচণ্ড জোরে ঠুকে গেল। সিট বেল্ট বাঁধা না থাকলে হয়তো ছিটকে বাইরে চলে যেতাম। পরে ওর কাছে শুনলাম যে নিলিবিলি রাস্তায় ও হালকা মিউজিক শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল। রাস্তা একদম শুনশান ছিল। তখন ফাঁকা রাস্তায় ডান দিক থেকে হঠাৎ একটা যাত্রী বোঝাই ট্যাক্সি হাই স্পিডে হাইওয়েতে ঢুকে পড়ে এবং প্রায় আমাদের গাড়ির ওপরে এসে পড়ে। আমার হাজবেন্ড তখন দুর্ঘটনা এড়াতে প্রাণপণে গাড়িটাকে এঁকে বেঁকে রাস্তার কিনারে নিয়ে যায়। গাড়ি বন্ধ করে আমরা 3জন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকি, কারণ দেখতে পাই যে মুহূর্তের মধ্যে যাত্রী বোঝাই গাড়িটি ভ্যানিশ হয়ে গেছে। যতটুকু চোখে যায় কোথাও গাড়িটির চিহ্ন মাত্র নেই। এত অল্প সময় বিশাল খালি হাইওয়েতে কোথাও গাড়িটির হদিশ খুঁজে পাইনি আমরা। আসলে সেদিন রাস্তায় ওটা কি ছিল? দিদিভাই কোশ্চেনটা আমাকে করেছে, আমি বলছি। ওটা ছিল হয়তো পূর্বে ঘটে যাওয়া কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাত্রী বোঝাই করা কোনো ট্যাক্সি বা কোনো গাড়ির সাথে। সেই পুরো গাড়ি সহকারে যে মানুষগুলো ছিল যাত্রী, সবটাই কিন্তু ছিল সবাই অশরীরী, যেটা তোমাদেরও ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদ তো থাকে, যার কারণে বেঁচে গেছো। এরপর বহুদিন আমার হাজবেন্ড গাড়ি চালাতে ভয় পেত। দেখো কত ঘটনা ঘটে। আজকে দিদিভাই একটা হাইওয়ের ঘটনা শুনতে শুনতে আমার মুখ থেকে নিজেদের অভিজ্ঞতাও
শেয়ার করে দিল। যাই হোক, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।